নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত, এবং আজকের শীর্ষক ইন্ডিয়া জোটের মাথায় মমতা, কেন কংগ্রেস আস্থা হারাচ্ছে। ইন্ডিয়া জোটের নেতাদের প্রতিক্রিয়া বাদই দিলাম। 2024-এর লোকসভা ফলাফলের পরে দেশের গণতান্ত্রিক মানুষ, দেশের উদার ধর্মনিরপেক্ষ মানুষজন খুশি হয়েছিলেন। তাদের মনে হয়েছিল মোদিজির অশ্বমেধের ঘোড়া থমকে গেছে, এবারে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামলে আরএসএস বিজেপি সংঘ পরিবার পিছু হটবে। গদি মিডিয়ার অমন চরম ভুলভাল এক্সিট পোল দেখানোর পরে ফলাফল সামনে আসার পরেই সেই ফলাফলকে সামলানোর জন্যই খানিকটা বিরোধী নেতাদের ডেকে কিছু কথা বলা হচ্ছিল, বিরোধী নেতাদের খানিকটা বলতে দেওয়া হচ্ছিল, এবং একেবারে স্বাধীন রাজনৈতিক বিশ্লেষকদেরও কিছু কথা বলতে দেওয়া হচ্ছিল গদি মিডিয়াতেই। তো সেখানে বেশ কয়েকজন বলছিলেন হিন্দুত্বের অস্ত্র ব্যবহার করার পরেও বিজেপি যখন সাফল্য পেল না, প্রধানমন্ত্রী নিজেই মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে গোছের প্রচার করেও যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এরপরে বিজেপি হিন্দুত্বের এজেন্ডা ছেড়ে সম্ভবত গুড গভর্নেন্স, বেকারত্বের সমাধান, আর্থিক উন্নতি, বিকাশ ইত্যাদির দিকে জোর দেবে, অর্থাৎ তারা হিন্দুত্বের পথ থেকে সরে যাবে। অনেকে একমত হয়েছিলেন এই কথাগুলোর সঙ্গে, কিন্তু বাংলা বাজারে আমরা জোর দিয়ে বলেছিলাম আরো বেশি, আরো বড় উগ্র হিন্দুত্বের ইস্যু তুলে বিজেপি আবার তার সবটুকু ক্ষমতা দিয়ে মাঝমাঠ দখল করার চেষ্টা চালাবে। আহত বাঘ আরো বেশি যেমন ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ করে। সংঘের 100 বছর পূর্তি হবে 2025-এ, কাজেই তারা আরো জোরে সেই হিন্দু রাষ্ট্রের কথাই বলবে। একেবারে তাই হচ্ছে। বিজেপি এবং সংঘ পরিবার সমস্ত বিভেদ ভুলে একসঙ্গে মাঠে নেমেছেন, এবং সাম দান দণ্ড ভেদের কোনো অস্ত্রই তারা বাদ দিচ্ছেন না। মাঠে টাকাও ছড়াচ্ছেন, ইডি সিবিআই লেলিয়ে দিচ্ছেন, হিন্দুত্বের ইস্যুগুলোকে নতুন করে আবার সামনে আসছেন। চুলোর ধরে গেছে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, তারা নতুন করে কাশী, মথুরা, সম্বল, আগ্রা, আজমের শরীফকে আনছেন, আরো অসংখ্য জিনিস এসে যাবে। তাকে সামনে রেখে আবার উত্তর ভারতে সর্বত্র মন্দির ওয়াহি বানায়েঙ্গে শুরু করবেন, আর কদিনের মধ্যেই সেই প্রোগ্রাম আমরা দেখতে পাবো। অন্যদিকে আমরা বলেছিলাম ইন্ডিয়া জোট এই জয়ে উল্লসিত হবে, আরো দৃঢ় হবে তাদের ঐক্য, তারা বুঝবেন কোথাও কোনখানে ফাটলগুলো আছে, সেগুলোকে মেরামত করার কাজে হাত দেবেন। হ্যাঁ, আমরাও বলেছিলাম, আমিও বলেছিলাম, কচু পোড়া। ইন্ডিয়া জোট এখন হেডলেস চিকেনের মতন ঘুরে বেড়াচ্ছে, এক জোট যার মাথাই নেই। সেই শুরু থেকে একটু ইতিহাসগুলো বলি। পাটনার বৈঠকে বসাটাই তো এক বিরাট ব্যাপার ছিল। সে কবে নীতিশ কুমার কলকাতায় এলেন মমতার সঙ্গে দেখা করতে। আমরা সেই সাক্ষাৎকারের পরে শুনেছিলাম মমতার মুখে যে পাটনায় বৈঠক ডাকা হোক, বিরোধী নেতারা বৈঠকে বসুক। তার আগে পর্যন্ত এই যে পাটনার বৈঠক, এই কথাটা আমরা জানতাম না। উনি বললেন পাটনার বৈঠক ডাকা হোক, পাটনাতেই ডাকা হোক, পাটনাতে বসলো। কাজে সেই লক্ষ কোটি মানুষ যারা গণতন্ত্র ফিরে পেতে চায়, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেতে চায়, ইডি সিবিআই রাজের পরিসমাপ্তি দেখতে চায়, সংবিধানের শাসন চায়, তারা আশার আলো দেখলেন। পাটনাতে বিরোধীরা গিয়ে হাজির হলেন, অন্তত হাজির হলেন, হ্যাঁ অন্তত বৈঠকে তো বসলেন, এবং পরবর্তী বৈঠক হবে তারও ঘোষণা হলো। ওখানে একটা প্রাথমিক একটা ঠিক আছে, একটা আড় ভাঙার ব্যাপার ছিল। তো নীতিশ কুমার উদ্যোগ নিলেন। আচ্ছা, নীতিশ কুমার উদ্যোগ নিলেন কেন? তার আগেই তিনি ওই জোট ছেড়ে বেরিয়ে এসছেন, বিজেপি সরকারের সমর্থন ছেড়ে বেরিয়ে এসছেন, আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তো তিনি বেরিয়ে এলেন কেন? এবং সেখানে সেই জোটকে, সেখানে মহাগঠবন্ধন, সেখানে বামপন্থীরা আছেন, সিপিআই এমএল আছেন, সিপিআইএম আছেন, তাদের সমর্থন করছেন। সীতারাম ইয়েচুরি গিয়ে দেখা করেছেন নীতিশ কুমারের সঙ্গে। এখানে জ্যোতি বসুর স্মরণে একটা বড় একটা সেমিনার হল, একটা বড় একটা যেখানে গবেষণা হবে, বিভিন্ন রকম সেন্টার হবে, তার ওপেনিং যে উদ্বোধন করবেন, সেখানে যে বিশেষ যে যাকে আমন্ত্রণ করা হয়েছে সেই হিসেবে আমরা দেখলাম নীতিশ কুমারের নাম। অর্থাৎ নীতিশ কুমারের সঙ্গে একটা হবনবিং শুরু হয়েছে। কেন নীতিশ কুমার এই কাজগুলো করছেন? কেন উনি সিপিএম এর সঙ্গেও যোগাযোগ করছেন, কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করছেন, সোনিয়ার সঙ্গেও কথা বলছেন, রাহুলের সঙ্গেও কথা বলছেন, মমতার সঙ্গে? কারণ তো খুব সোজা, সববার জানা ছিল। বলছিলেন না কেউ, উনি রাজনীতির সেন্টার স্টেজে আসতে চাইছেন।
নিজে মুখে বলছেন না, কিন্তু আসতে চাইছেন। পরিহাসটা দেখুন কংগ্রেসের মাথায়, সেটা ঢুকলো না। কংগ্রেস যদি নীতিশকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতো, অসুবিধাটা কোথায় ছিল? উল্টো ধারে দেখুন সিন্ধেকে সামনে রেখে, সিন্ধে অজিত পাওয়ারকে সামনে রেখে বিজেপি প্রথমে বিরোধীদের ক্ষমতা থেকে দূরে রাখলো, ভেঙে দিল, তারপর মহারাষ্ট্রে আজকে দখল নিয়ে নিয়েছে। আজকে তাদের কাউকে দরকার নেই আর। এরপর বেঙ্গালুরু দরজায় দাঁড়িয়ে কংগ্রেসী নেতারা নেতাদের স্বাগত জানালেন। আমরা ভাবলাম যাক, সত্যি কিছু হচ্ছে। তৃণমূল নেত্রীর সঙ্গে সহাস্য আলাপ কমরেড সীতারাম ইয়েচুরির। প্রায় নিজাক রিয়াকশন বিজেপি, তড়িঘড়ি করে স্মৃতির বাক্স থেকে তারাও সেদিন বার করলো আবার এনডিএকে। এনডিএ উঠে গিয়েছিল, সবটাই তো বিজেপি ছিল, এনডিএকে বার করা হলো। এদিকে বিরোধী জোটের নাম দেওয়া হলো ইন্ডিয়া মাস্টার স্ট্রোক, মিডিয়াতে চর্চা ইন্ডিয়া জোটের। এরপরে মুম্বাই অধিবেশন। আমরা আবার ওই স্বাধীনতাহীনতায় গুমড়ে মরতে থাকা সাংবাদিকেরা, মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস করতে থাকা মানুষজন, আমরা ভেবেছিলাম একজন কনভেনার হবে, একটা কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করার টিম হবে, 2024কে মাথায় রেখে আসন বন্টনের কিছু ফর্মুলা হবে, লোগো সামনে আসবে। কি হলো? একটা গুরুত্বপূর্ণ কমিটি তৈরি হলো। বাকি তিনটে এমন কমিটি যা কাজ শুরু করতে হলে যা দরকার তাই হাতে নেই। বুঝিয়ে বলছি। একটা কমিটি তৈরি হলো যার নাম কোঅর্ডিনেশন কমিটি। খেয়াল করুন, সেই কমিটিতে রাহুল ছিলেন না, রাহুল গান্ধী নেই, মল্লিকার্জুন খাড়গে নেই, আছেন কেসি বেণুগোপাল। ডিএমকের স্টালিনের নাম শোনা যাচ্ছিল, তারপর জানা গেল সেখানে আছেন টিআর বালু। অরবিন্দ কেজরিওয়াল নেই, আছেন রাঘব চাড্ডা। তাতে নীতিশ কুমার নেই, আছেন লল্লন সিং। অখিলেশ যাদব নেই, আছেন জাভেদ আলী খান। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা নাকি সর্বোচ্চ কমিটি। হ্যাঁ, কমিটিতে আছেন শরদ পাওয়ার, কিন্তু সেটাও কি মানানসই এদের সঙ্গে? তার মানে ওই কমিটি সর্বোচ্চ কমিটি ছিল না। ওপর থেকেও এরও ওপরে থেকে গেলেন মমতা, নীতিশ, অখিলেশ, লালু, রাহুল, মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধী তো বটেই। সিপিএম এর নামই দিলেন না কেউ। অন্য দুটো কমিটিতে সিপিএম এর প্রতিনিধি প্রাঞ্জল এবং অরুণ কুমার, গুগল করুন, নাম জানেন না এদের, শোনেননি কোনোদিন। আচ্ছা, এই কমিটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারতো? এই কমিটির যে ঘোষণা হলো সর্বোচ্চ সিদ্ধান্ত। বাকি তিনটে কমিটি হলো প্রচার কমিটি, সোশ্যাল মিডিয়া প্রচার কমিটি আর গবেষণা কমিটি। তো এসব কমিটি ঘোষণা করা হয়েছিল, এগুলো কোনোটাই হয়নি। এসব কমিটি কাজ করবে কিসের ভিত্তিতে? কি প্রচার করবে সেটা কে ঠিক করবে? প্রচার কি, মূল স্লোগানটা কি, কখন ঠিক করবে? আসন সমঝোতা কি ওই কোঅর্ডিনেশন কমিটি করবে? না, সেখানে তো সিপিএম সাহেব বলে দিয়েছে ওগুলো রাজ্য স্তরে ঠিক করা হবে। তাহলে এই কমিটি কি করবে কেউ জানে না। প্রচারের কোনো মেটেরিয়াল নেই, লোগো পর্যন্ত ঠিক করতে পারলেন না নেতারা। প্রচার কি দিয়ে হবে? প্রধানমন্ত্রী মুখ ছেড়েই দিলাম, জোটের নেতা জানা গেল না। জোটের সর্বোচ্চ কমিটিতে সেকেন্ড ইন কমান্ডদের রেখে ফার্স্ট ইন কমান্ডরা নিজেদের ম্যানুভারের জায়গা খুলে রাখলেন। যে কেউ যখন খুশি ব্যাক করার জায়গা, পালিয়ে যাবার রাস্তা ছেড়ে রাখলেন। মোদি, শাহ, আরএসএস, বিজেপি বিরোধী জোটের সর্বোচ্চ রাজনৈতিক কমিটিতে সোনিয়া, রাহুল, খাড়গে, মমতা, নীতিশ, লালু, ইয়েচুরি, অখিলেশ নেই। এটা ছ্যাবলামো নয়? মনে হচ্ছে নাকি যে এই জোটের নেতারা জোট নিয়ে সিরিয়াস? আচ্ছা, এইখানে একটু থামি, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, 25 সেকেন্ড পরেই আবার ফিরছি। যে কথা বলছিলাম, ওই মাথাবিহীন জোটের সব থেকে বড় কথাটা কি, মূল উদ্দেশ্যটা কি? বলা হলো যথাসম্ভব চেষ্টা করা হবে 400 থেকে 450 আসনে 1-to-1, বিজেপির বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড় করানো হবে। আচ্ছা, এটা নিয়ে তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, সেখানে কি কোনো সমস্যা ছিল? সমস্যা তো বাংলায়, সমস্যা তো কেরালায়, দিল্লিতে, পাঞ্জাবে। বিআরএস কে চন্দ্রশেখর রাওকে যদি আনা যেত তাহলে তেলেঙ্গানায়। এই তো সেই আলোচনাগুলো কি করে হবে, কবে হবে? বা অন্য যে জায়গা, সেখানে আরো যে দুটো দলকে যদি সেখানে জায়গা দেওয়া হয়, আরো যদি দুটো দলকে যদি সেখানে আসন দেওয়া হয়, সেই ভিত্তিটা, সেই আলোচনার ভিত্তিটা কি?
আলোচনা তো দূরস্থান, অত্যন্ত অমনোযোগী গেঁতো ছাত্রের মতো পড়াশুনো ছেড়ে কেবল বইয়ের মলাট দেওয়া হচ্ছে, স্কুল ব্যাগ আর টিফিন বাক্স কেনা হচ্ছে, জ্যামিতি বাক্স থেকে পেন্সিল বার করে তাকে ছুঁচলো করা হচ্ছে, আবার ঢুকিয়ে রাখা হচ্ছে। পড়তে বসা আর হচ্ছে না। কাদের জন্য? মূল বাধাটা কোন দিক থেকে আসছে? কংগ্রেস আসলে চাইছিল, বা কংগ্রেস চায়, তখন চাইছিল 5 রাজ্যের ভোটটা হয়ে যাক, তাদের আশা তেলেঙ্গানা সমেত 4 রাজ্যেই তারা চমকে দেওয়ার মতন রেজাল্ট করবেন, তারপর সেই রেজাল্ট হাতে পেলে তবে দর কষাকষি জমবে, ভালো জমবে। কাজেই ধীরে চলো। অর্থাৎ আরএসএস, বিজেপি আদর্শ ইত্যাদি নয়, আসল সেই নাম্বার গেম। অন্যদিকে সিপিএম, যারা ভারত জুড়েই টেকনিক্যালি সংসদীয় রাজনীতিতে বিজেপির সঙ্গে লড়াই করছেন না, লড়ছেন কংগ্রেসের সঙ্গে আর তৃণমূলের সঙ্গে। আদর্শ ইত্যাদি বুকনির মধ্যে প্রায় বাধ্য হয়ে জোটে আছেন, কিন্তু এখন ছুঁচো গেলের অবস্থা, না পারছেন হজম করতে, না পারছেন ওগরাতে। সিপিএম এর একজন পরিচিত মুখকেও জোটের কমিটিতে রাখতে নারাজ সাধারণ সম্পাদক তো ছেড়েই দিন, মানে তখনকার সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির কথা বলছি। তিনি জোটের বৈঠকে গিয়ে ভয়ে ভয়ে থাকছিলেন কখন মমতা বা অভিষেকের সঙ্গে ছবি উঠে যাবে আর বাংলার কমরেডদের প্রতিবাদ আর সমালোচনার গর্জনের মুখে তাকে পড়তে হবে। সব মিলিয়ে মুম্বাইয়ের দুদিনের বৈঠক হয়েছিল, ওই যে আগেই বলেছি, এক বিরাট অশ্বডিম্ব। পাগলেরা মাঝে মধ্যেই ভাবে সমীকরণ এমনি এমনি হয়ে যাবে। হয় না, হয় না। রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে গেলে প্রথমেই দরকার রাজনৈতিক সদিচ্ছা। তাই যদি না থাকে তাহলে কোন সমীকরণ গড়ে তোলে যায়? কোনো যায় না, কোনোভাবেই সমীকরণ তৈরি হয় না, আর গড়ে উঠলেও কাজে দেয় না। সময় বেশি ছিল না, উল্টো দিকে প্রতিপক্ষ মোদি, শাহ চমকে দেবার মতো ক্ষিপ্র গতিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাদের জবাব দিয়ে দেওয়ার কিছু নেই। আরএসএসও এখন ওই মোদিজির দিকেই তাকিয়ে আছেন। সেই তাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে দরকার সিদ্ধান্ত নেবার দক্ষতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। জোট ইত্যাদির পেছনে 200 পাতার আদর্শের কথা লেখাই যায়, দারুণ লোগো আর ট্যাগলাইন তৈরি করা যায়, কিন্তু সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক জোটের আসল বিষয় তো গরিষ্ঠাংশ আসন জেতা। সেটা নিয়ে কথা শুরুই হলো না। আর সমস্যাটা আছে কোথায়? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মানুষ বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতার বহু বহু আগে আটকে দিল। হ্যাঁ, ইন্ডিয়া জোট হলে কি হতে পারত সেটা ভেবে দেখুন। এত হাজার অনৈক্য নিয়ে ইন্ডিয়া জোট জিতলো না, কিন্তু বিজেপি আটকে গেল। আর তারপর থেকেই শুরু হলো বিজেপির আরো মরিয়া প্রচেষ্টা আর বিরোধীদের আরো দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম। ঝাড়খণ্ডের জয়ের পরে দেখেছেন স্টেজ আলো করে বিরোধী দলের প্রত্যেক নেতারা হাজির, মুখ্যমন্ত্রীরা হাজির। আচ্ছা, এই বিরোধী নেতারা জয়ের আগে একটা যৌথ জনসভা ঝাড়খণ্ডেই করেছেন, মহারাষ্ট্র ছেড়েই দিন। মহারাষ্ট্রে গেছেন সবাই মিলে, একটা সভা করেছেন, জাননি। কোনো যৌথ বিবৃতি ছিল না। তাহলে কিসের ইন্ডিয়া জোট? কেন গিয়ে ঝাড়খণ্ডে গিয়ে হঠাৎ করে সবাই জেতার পরে গিয়ে বসলেন? ঝাড়খণ্ডে জয় এসেছে হেমন্ত সোরেনের রাজনীতির জন্য, হিন্দুত্বের বিরুদ্ধে আদিবাসী আইডেন্টিটিকে সফলভাবে দাঁড় করিয়ে দেবার জন্য, মাইয়া সম্মান যোজনা বা আদিবাসীদের বিদ্যুৎ বিল মাফ করে দেবার জন্য। ওই যে প্রথমেই বলেছি, মাথা কাটা মুরগির মতো ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়া জোট, তার মাথায় কেউ জানে না। রাস্তায় তাকে দেখা যাচ্ছে না, কারণ রাস্তায় রাহুল গান্ধী তখন নামবেন যখন তাকে সামনে রেখে পায়দল যাত্রা হবে, না হলে তিনি সংসদে থাকবেন। মানে ইন্ডিয়া জোট কাজ করবে কেবল সংসদে, কারণ সংসদে তারা 100। এই জন্য এটা একটা পদ্ধতি। আপ বলে দিয়েছে ইন্ডিয়া জোটকে নিয়ে দিল্লির নির্বাচনে তারা নামবেন না, তারা একলাই লড়বেন। সুতোর ওপর ঝুলছে সেই জয় পরাজয়। কিন্তু কংগ্রেস, তারা দিল্লিতে কি করবে? কিছু ভোট কাটা ছাড়া আর কিচ্ছু করার নেই। আর এক সমস্যা হলো বামেদের বিলীয়মান অস্তিত্ব। সীতারাম ইয়েচুরি থাকতে তবু একরকম ছিল দল, আবার প্রকাশ কারাত লবির হাতে, যেখানে মূল দ্বন্দ্ব কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসকে বিজেপির টিম বলছে, বিজেপির বি টিম বলছে। এখানে তৃণমূলকে বিজেপির বি টিম বলছে, বঙ্গ সিপিএম, ওখানে কেরালা সিপিএম। ইতিহাসের এইসব মুহূর্তগুলো বারবার আসে। প্যারিকমিউনের কথা ভাবুন, যখন স্বৈরাচারের জন্ম থেকে বেড়ে ওঠার পেছনে মধ্যপন্থা আর সমাজ গণতন্ত্রীদের প্রত্যক্ষ ভূমিকা থাকে। হিটলারের উত্থানের পেছনে সেই ভূমিকা ছিল। আমাদের দেশ কি এখন সেই পর্যায়ে? এক বিরাট সুযোগের সামনে এসেছিল, সুযোগ মোকাবিলা করাই যেত এই স্বৈরাচারের। আমরা কি সেটা হাত থেকে চলে যেতে দেব?
বিজেপি বিরোধী একটা জোট হবে, অর্থাৎ যে রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের জোট হবে। এরা যে সিপিএম এর বক্তব্য কি, তৃণমূল আর বিজেপি তো একই, তারা তো একে অন্যের পরিপূরক, তারা তো আসলে ছায়া ছায়া যুদ্ধ করছে, লোককে বোকা বানাচ্ছে। হতেই পারে, এই সব কটা সত্যি হতে পারে। তাহলে তেমন এক দল জোটে আসছে, আপনারা সেই জোটের বৈঠকে কিছু বলবেন না? বলুন যে না, এদেরকে নিয়ে জোট হবে না। একটা তো পরিষ্কার করে কিছু বলতে হবে, ওরাও থাকবে, ওরাও থাকবে, দিল্লিতে থাকবো, এখানে থাকবো না। এটা কি বিরোধী ঐক্য চাই? কাদের সঙ্গে? যারা আসলে বিজেপি, আসলে আরএসএস। জোটের মধ্যে এই কথা বলছে সিপিএম? না, বলেনি। কেন বলেনি? কৌশল। কারণ নাকি তারা বিজেপি বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠুক সেটা চায়। আরে গণশক্তিতে হরবর রোজ লেখা হচ্ছে, আজকের গণশক্তিতে লেখা হচ্ছে, বড় খবর, বড় করে খবর, ধানখড়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে ইন্ডিয়া। খবরেই লেখা আছে যে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী দল, সিপিএম ইত্যাদি দল একসঙ্গে সেই প্রতিবাদ পত্রে সই করেছে। কিন্তু সেলিম সাহেব তার বক্তৃতাতে বলছেন বিজেপি বিরোধী জাতীয় ঐক্যে একটা দল আছে যা নাকি আরএসএস এর একটা শাখা, তাদের সঙ্গে জুটে আছে সিপিএম। কেন? কারণ ওই যে ওনারা বিপ্লবী। আচ্ছা, মমতা নিয়ে ওনাদের এত আপত্তি কেন? কারণ মমতা অটল মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। হ্যাঁ, হতে পারে, এটা একটা বিরাট ব্যাপার, বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। আচ্ছা, তাহলে তো নীতিশ কুমারকেও একইভাবে সেই মন্ত্রিসভায় নীতিশ কুমারও ছিলেন, তো বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে সমর্থন করা যায়, তার সঙ্গে গিয়ে হাত মেলানো যায়। জ্যোতি বসুর নামে প্রতিষ্ঠান উদ্বোধন, সেখানে অতিথি করে ডেকে নেওয়া যায়, কিন্তু মমতার সঙ্গে হাত মেলানো যায় না। তার সঙ্গে জোট সরকার চলছিল বিহারে। মমতার দলের দুর্নীতি, বেশ নিশ্চয়ই বিরাট দুর্নীতি আছে, এতগুলো নেতা মন্ত্রী জেলে আছেন। তো লালু প্রসাদের জলে কি? তেজস্বী যাদবের নামে কটা মামলা, কেজরিওয়ালের দলের 2 নম্বর জেলে ছিলেন, এতগুলো লোক জেলে ছিলেন, স্টালিনের মন্ত্রিসভার সদস্য জেলে আছেন। আসলে ওনারা কেউই এই সিপিএম এর 34 বছরের মৌরুষি পটটা ভাঙেনি। ইনি ভেঙেছেন, তাই এনার সঙ্গে জোট নয়। এর পেছনে কোনো আদর্শ নেই। আদর্শের যে বুকনিগুলো দেওয়া হয় সেগুলো বুকনি, স্রেফ বুকনি। যদি আদর্শ হতো তাহলে সোজাসুজি বলতো যে না, এইটা আমরা করব না। ঠিক আছে, একটা স্ট্যান্ড বোঝা যেত যে এই জন্য করলেন না, মানুষও বুঝতেন, মানুষও সেটাকে বাহবা দিতেন। কিছু মানুষ যারা সমর্থন করছেন তারা বাহবা দিতেন, হ্যাঁ ঠিক, এই তো স্ট্যান্ড। এটা কোনোটাই নয়। ওখানে জোটে থাকবো, এখানে জোটে থাকবো না। ওখানে জোটে কেন? বিজেপি কাট কাটতে হবে, তাই এখানেও তো বিজেপি কাট কাটতে হবে। বিজেপি তো রিজিওনাল পার্টি নয়। সেগুলো সোজাসুজি বললে চুকে যায়, কিন্তু ওনারা বিপ্লবী পার্টি, একটা আদর্শের প্রলেপ দিতেই হবে, দিচ্ছেন। 26টা 28টা দল মিলে একটা জোট হয়েছে, সরকার নয়, জোট হয়েছে। তার কোঅর্ডিনেশন কমিটিতে 14 জনকে রাখা হবে। সিপিআইএম এর সীতারাম ইয়েচুরি সেদিনেই জানিয়ে দিয়েছিলেন ওই নাম পরে দেওয়া হবে, দাম দেওয়া হয়নি আজ পর্যন্ত, তিনিও মারা গেছেন। বাকি কমিটিতে নাম আছে, তারা কারা গুগল করলেও খুঁজে পাওয়া যাবে না। কেরালা থেকে কেউ আসবে না, তাদের জোট নিয়ে কিছু বলার নেই, কারণ তাদের লড়াই কংগ্রেসের সঙ্গে। ওই সেদিনের যেদিন ওই মুম্বাই বৈঠক হয়েছিল, দিশা বিমানী খুলে দেখুন, সেই বৈঠকে ইন্ডিয়া জোট নিয়ে কোনো খবর নেই, কোনো ছবিও নেই, ছিল না। তো সেই কোঅর্ডিনেশন কমিটিতে কারোর নাম দিল সিপিএম? না, দেয়নি, এখনো দেয়নি, দেবে না তাও বলেনি। কেন? কারণ তারা বিপ্লবী পার্টি। আচ্ছা, আবার মাত্র 25 সেকেন্ডের একটা বিরতি, বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। তারপরে সেই কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হলো, সেও এক মজার বৈঠক। সেই দিনেই সেই কমিটির অন্যতম সদস্য তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠালো, সমন দিয়েছেন, তিনি সেখানে গেলেন। বৈঠক শুরু হবার আগে সঞ্জয় রাউত বলেছিলেন এটা ইডির নয়, আসলে মোদী সরকারের নির্দেশে হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আমরা ওনার জন্য চেয়ারটাকে খালি রাখবো। চেয়ার খালি রাখা হলো, বৈঠক শেষ হলো। শরদ পাওয়ার, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, রাঘব চাড্ডা, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, কংগ্রেসের কেসি বেণুগোপাল মুখোমুখি হলেন সাংবাদিকদের, প্রেস বিবৃতি দেওয়া হলো,
পড়ে শোনানো হলো, শ্রী অভিষেক ব্যানার্জি of All India Trinamool Congress could not attend the meeting due to a summon by the Enforcement Directorate arising out of the vendetta politics of ভারতীয় জনতা পার্টি। বাংলা মানে হলো তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি আজ এই বৈঠকে হাজির থাকতে পারেননি, কারণ তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে ডেকে পাঠানো হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিহিংসামূলক রাজনীতির অঙ্গ। এটা আছে প্রথম প্যারাগ্রাফে, মানে সেদিনকে যে প্রেস ব্রিফ দেওয়া হয়েছিল। এরপরে বলা হয়েছিল আসন বন্টনের ব্যাপারটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত করার কাজ শুরু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন দলের নেতারা এই নিয়ে কথাবার্তা শুরু করছে এবং সিদ্ধান্তে আসবেন। এই কমিটি দেশের, আচ্ছা, ওই সেই প্রেস বিবৃতিতে বলা হয়েছিল কমিটি দেশের বিভিন্ন প্রান্তে জনসভার আয়োজন করবে। তার মধ্যে প্রথমটা অক্টোবরের প্রথম সপ্তাহে ভূপালে হবে। ঘোষণার পরেই কমলনাথ বলে দিলেন, না, ভূপালের দরকার নেই, আমাদের কোনো ইন্ডিয়া জোটের দরকার নেই। উনি ভয় পাচ্ছিলেন যদি স্টালিনের দল আসে এবং সেখানে যদি হিন্দুত্ব বিরোধী কথাবার্তা হয় তাহলে হিন্দুদের ভোট উনি পাবেন না। হয়ে গেল, চুকে গেল। তারপরে একটা জনসভা হয়নি। সেখানে নাকি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, মোদী সরকারের দুর্নীতি, জাতিগত জনগণনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে ওই জনসভাগুলো হবে, একটাও হয়নি। তারপর থেকে সেই কমিটিও বসেনি। আসলে কংগ্রেস সুযোগের অপেক্ষা করছিল, কবে তাদের দারুণ ফলাফল হবে, 5টা বড় রাজ্য তাদের হাতে চলে আসবে, তারা জোটের মাথায় বসবেন এবং তারপরে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তা তো হয়নি, হয়েছে উল্টোটা। কাজেই এবার জোটের ভেতর থেকে কথা উঠছে, বলা হচ্ছে মমতা ব্যানার্জি দায়িত্ব নিন। অখিলেশ বললেন, মমতা প্রায় সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, কোনো এদার ওদার না নিতে পারি, যদি বলেন, যদি মানুষ চান, এসব না। উনি বলেছেন হ্যাঁ, দায়িত্ব নিতে রাজি আছেন, যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে উনি দায়িত্ব নেবেন। সঙ্গে সঙ্গে সমর্থন এসছে শিবসেনা, ইউবিটির কাছ থেকে। সেখানে উদ্ধব থেকে শুরু করে সঞ্জয় রাউত বলেছেন হ্যাঁ, হতেই পারে। সমর্থন করেছেন শরদ পাওয়ার, সমর্থন করেছে আপ, তারাও বুঝিয়ে দিয়েছে মমতা হাল ধরলে তাদের আপত্তি নেই। এবং তারপরে সেই বিতর্কে জোরদার ওজনদার বক্তব্য লালু প্রসাদ যাদব, তিনি সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেসের আপত্তি শুনছে কে, জোটের মাথায় বসুন মমতা। কংগ্রেসের চারধার থেকে এই প্রতিক্রিয়া কংগ্রেস আশা করেনি, তাই ভ্যাবাচাকা খেয়ে রাহুলের অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিজেদের সীমাবদ্ধ রেখেছে। রাহুল গান্ধী বলেছেন, তলার সারির ইন্ডিয়ার নেতারা কে কি বলল তা শুনে মতামত দেবেন না দলের অন্যান্য নেতারা, মানে কংগ্রেস দলের নেতারা। আরে কে বোঝাবে যে ওরে ভাই, লালু যাদব, অখিলেশ যাদব, শরদ পাওয়ার তলার সারির নেতা নয়। কিন্তু যেভাবে খুব সাজিয়ে গুছিয়ে বিষয়টাকে আলোচনার মধ্যে এনে ফেলা হলো, তাতে এই কথাগুলো হঠাৎ এসে পড়েছে ভাবার কোনো কারণ দেখছি না। মাথায় রাখুন, শরদ পাওয়ার, লালু যাদব দুজনেই সোনিয়া গান্ধীর খুব কাছের মানুষ, আর প্রকাশ্যে কোন দলের কথা আসেনি, জেএমএম আর ডিএমকে। এছাড়া ইন্ডিয়া জোটের প্রত্যেকে, এমনকি জোটের বাইরে ওয়াইএসআর কংগ্রেসের তরফেও মমতা ব্যানার্জিকে জোটের মাথায় বসানোর কথা বলা হয়েছে। কাজেই এটা বাংলা থেকে কোনো মুখপাত্রের উইশফুল থিঙ্কিং নয়। আমি চাই, আপনি চাই বলে নয়, এটা নিয়ে আলোচনা চলছে, সম্ভবত শেষ পর্যায়ের আলোচনা চলছে। কংগ্রেসের খুব একটা কিচ্ছু করার নেই। বিজেপি বিরোধিতার জায়গা থেকে তাদের এটা মানতে হবে, গিলতে হবে। হ্যাঁ, সমস্যা সিপিএম এর, জটিল সমস্যা, দলের সমস্যা, দল রাখার সমস্যা, কারণ তারা যেভাবে দলের মানুষজনকে বুঝিয়েছেন তাদের সমস্যা। কেরালায় খুব বিরাট সমস্যা হবে না, কিন্তু পশ্চিমবঙ্গে দল বিরাট সমস্যায় পড়বেন, কারণ র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে বোঝানো হয়েছে মমতা মানে তৃণমূল, তৃণমূল মানে আরএসএস। কাজেই আমরা তার বিরোধিতা করব, এখানে সমস্যা দেখা দেবে। জানুয়ারি শেষ হবার আগেই এটা একটা চেহারা নেবে বলে আমার কাছে খবর। আমার কাছে যা খবর তাতে ইন্ডিয়া জোটের একটা লোগো তৈরি হয়ে আছে, সেটা সঙ্গে সঙ্গে বেরোবে যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন। প্রত্যেক বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীদের নিয়ে নাকি একটা কমিটি তৈরি হবে। উত্তর পূর্বাঞ্চলের জন্য সেখানকার রিজিয়নাল দলগুলোর কয়েকজনের সঙ্গে কথা বলা হচ্ছে দায়িত্ব নেওয়ার জন্য। তাদেরকে দায়িত্ব দেওয়া হবে এবং পাশাপাশি কংগ্রেস এবং বাকি তৃণমূলের কয়েকজন, সেখানকার রিজিয়নাল নেতা তৃণমূল জয়েন করেছেন, তারা কয়েকজন সেখানে থাকবেন। শুরুতেই এই জোটের নেতৃত্ব নিয়ে যা বলেছিলাম সেই পথেই গড়াচ্ছে বল। কংগ্রেসের সমস্যা হলো বল মারলে ক্যাচ উঠবে, আউট হবে, ছেড়ে দিলে মেডেল স্ট্যাম্প উড়ে যাবে।
এখন যে ক্যাচটা উঠবে সেই ক্যাচটা মিস হলে রান হওয়ার সম্ভাবনাও আছে, অর্থাৎ সেখানে একটা 4 বা অন্তত 1, 2, 3 রান হবার সম্ভাবনা থাকে যদি ক্যাচটা না ধরতে পারে। কিন্তু ছেড়ে দিলে মেডেল স্ট্যাম্প পুড়ে যাবে। দেখতে হবে কংগ্রেস কি করে। দেশ একটা অদ্ভুত জাংচারে দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে ছিল জার্মানি। হিটলার আসবে কি আসবে না ডিপেন্ড করছিল, নির্ভর করছিল সেখানকার সমাজ গণতন্ত্রীদের উপরে, সোশ্যাল ডেমোক্র্যাটসদের উপরে। তারা রাস্তা ছেড়ে দিয়েছিলেন। একই অবস্থা হয়েছিল ফ্রান্সে, সেখানেও পারির পতন হয়েছিল ওই কারণেই হয়েছিল, যে রাস্তা খুলে দেওয়া হয়েছিল। গণতন্ত্রীরা, সোশ্যাল ডেমোক্র্যাটসরা, বিরোধী মানুষজন, উদার গণতন্ত্রের মানুষজন যারা বিশ্বাস করেন, তারা রাস্তা ছেড়ে দিয়েছিলেন। আজকে আমার দেশের অবিজেপি সংঘ পরিবারের বাইরের দলগুলো কোন ভূমিকা নেবে তার উপরে আগামী দিনের ইতিহাস নির্ভর করছে। তারা কি করবেন আমরা দেখব, কিন্তু আমাদেরও ভাবতে হবে। অতএব ভাবা প্র্যাকটিস করুন, ভাবতে থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।